আমাদের কনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টার এটা, ইন্ডিয়ান পলিটি। আচ্ছা, ঠিক আছে, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, দিয়ে স্টার্ট করছি। Historical background of the Indian Constitution, important legislation that influenced the making of one Constitution of India. লেখাটা লেখাটা শুনে বুঝতে, লেখাটা শুনে বুঝতেই পারছেন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, গভর্নর, এগুলো আমরা অনেকবারই অনেকে অনেকভাবে পড়েছি। কিন্তু এই জিনিসগুলো বোঝার জন্য আগেই ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা অনেক সময় ইগনোর করে থাকি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওই এরিয়া থেকে অনেক কোয়েশ্চেন আসার পসিবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। লক্ষ্মীকান্ত যেই বইটা, যেটা কিনা বাইবেল হিসেবে দেখা হয় যে কোনো গভর্নমেন্ট এক্সামের ফিল্ডে, সেই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন। এইটা কিন্তু জেনে রাখা খুবই জরুরি একটা স্টোরি টেলিং এর মাধ্যমে। আমি আজকে একটা গল্পের মাধ্যমে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বোর্ড ফলো করার দরকার নেই, আমার ভয়েসটা একটু শুনুন এবং ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করুন, লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। প্রথমে ইংরেজদের দিয়ে শুরু করছি। ইংরেজরা প্রথমে আমাদের ভারতবর্ষে আছে 1600 সালে, তাই তো? কুইন এলিজাবেথ চার্টার, ঠিক আছে, 1600 সালে শুরু হয়। তারপরে তারা 100 বছর ধরে, প্রায় 1765 অব্দি, মোর দ্যান 100 বছর, 150 বছর অব্দি, 1600 থেকে 1765 অব্দি তারা কি করে, তারা পুরো কনসলিডেশন চালাতে থাকে। তারা বিভিন্ন এরিয়ায় যায়, গিয়ে সেখানে ক্যাপচার করে নেয়। এগুলো আমরা হিস্ট্রিতে পড়বো পরবর্তীকালে। কিন্তু কনস্টিটিউশনের সঙ্গে এটা কিভাবে রিলেটেড, সেই জন্য আমি একটু ছোট করে এই ওভারভিউটা দিচ্ছি। তারা এই 1600 থেকে 1765 অব্দি পুরো কঙ্কার করতে থাকে। হ্যাঁ, সব জায়গায় এসে তারা প্রথমে, আমি একদম সিরিয়াল অর্ডারে শুরু করছি। প্রথমে তারা মারাঠা, মাইসোর, বেঙ্গল, এই জায়গাগুলোকে কিন্তু ক্যাপচার করে নেয়, ঠিক আছে, তাদের নিজেদের আওতায় নিয়ে নেয়। এই সেখানকার লোকাল লিডারদের কোনো আর পাওয়ার্স থাকে না, তাদেরকে কিন্তু জাস্ট একটা, মানে একটা সিম্পলি একটা পাপেট রুলারে পরিণত করেন। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বাংলায় আমরা জানি সিরাজদৌল্লা। উনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। ওনাকেও পলাশির যুদ্ধে হেরে গিয়ে কিন্তু বাংলা কিন্তু ব্রিটিশ প্রেসিডেন্সির আন্ডারে চলে যায় এবং সেখান থেকে আমাদের পরাধীনতা শুরু হয়। ওই জন্য মোটামুটি 1765 অব্দি কিন্তু বাংলায়, মানে বাংলা কেন, সমগ্র ভারতবর্ষে এই জিনিসটা ব্রিটিশরা করতে থাকে, ব্রিটিশার্সরা করতে থাকে। তারপরে তারা কি করে, 1765 থেকে তারা ডুয়াল গভর্নমেন্ট বলে একটা জিনিস চালু করে দেয়। ডুয়াল গভর্নমেন্ট মানে কি, দায়িত্ব নেবে ভারতের রুলাররা, কিন্তু ডিসিশন মেকিং করবে তারা, ঠিক আছে। তারা তাদের ডিসিশন মেকিং এ তাদের, তারা যা ডিসাইড করতে বলবে, তারা যেভাবে যেটা চাইবে সেটা সেইভাবে হবে। বাংলা মানে ভারতের রুলারদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের উপর খালি দায়িত্ব দেওয়া থাকবে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় ডুয়াল গভর্নমেন্ট। এটা ব্রিটিশার্সরা শুরু করলো নিয়ারলি 1765-এ, ঠিক আছে। তারপর থেকে 1765 থেকে মোটামুটি 1773, হ্যাঁ, 1765 থেকে 1773 কি করা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা কোম্পানি আমাদের ভারতে আসে। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বাণিজ্য করতে এসে তারা পলিটিক্যালি কঙ্কার করে। কারণ এটা ধরা হয়, তুমি মানে আমরা যদি বাণিজ্য করতে কোথাও যাই, সেখানকার রাজনৈতিক শক্তি যদি আমাদের হাতে থাকে, তাহলে কিন্তু বাণিজ্যতে হেল্প হয়। সেজন্য দেখবে আজকের দিনেও যারা ইন্ডাস্ট্রিয়াল, তারা কিন্তু দেশকে ইন্ডাস্ট্রি কন্ট্রোল করার চেষ্টা করে। তারা কিন্তু রাজনীতিকে, তারা কিন্তু মন্ত্রীদেরকে একটা
কন্ট্রোল কিন্তু তাদের হাতে থাকে আজও, ঠিক আছে? আজও কিন্তু হাউসেসদের উপর কিন্তু দেশের রাজনীতি ডিপেন্ড করে। ওই জন্য ব্রিটিশরাও তার বাইরে নয়। ব্রিটিশরাও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এসছিল তারাও চেয়েছিল পলিটিক্যালি ইন্ডিয়াকে ক্যাপচার করতে, এবং তারা সাকসেসফুলি সেটা 1765 এ করে ফেলে। এবং 1765 থেকে 1773 তে কি দেখা যায়, ডুয়াল গভর্নমেন্ট চালু করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী থাকে, একটা কোম্পানি তো ওভাবে হয় না, কোম্পানির যারা মাথায় আছে তারা আছে, কর্মচারী যারা থাকে তারা কি করে, তারা তখন বিভিন্ন করাপ্ট প্র্যাকটিসে লিপ্ত হয়ে যায়। কর্মচারী কারা থাকে? আমাদের মতো ভারতবাসীরাই থাকে, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়ার কর্মচারী তারা কি করে, তারা কোম্পানির কোনো প্রফিট হয় না, তারা নিজেরা কিন্তু প্রাইভেট ট্রেড শুরু করে দেয়। মানে তাদের দায়িত্ব কোম্পানির নাম দিয়ে ব্যাপারটাকে সেল করা। তারা কি করতো, নিজের প্রফিটের জন্য তারা প্রাইভেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ট্রেডের উপর প্রাইভেট হিসেবে সেটা শুরু করে দেয়। তাহলে কি, কোম্পানির রাজকোষে আর কিছু গিয়েই পৌঁছতো না। কিন্তু ইস্ট ইন্ডিয়া অফিসাররা বিশাল বড় লোক হয়ে গেছিল, এতটাই যে তারা লন্ডনে 2টো বাড়ি 3টে গাড়ি করে নিতে পারতো, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালরা প্রচন্ড বড় লোক হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুবে গেল। এটা কখন হয়েছিল? এটার সবথেকে বাড়বাড়ন্ত হয়েছিল এই টাইম পিরিয়ডের মধ্যে, 1765 থেকে 1773 এর মধ্যে। এই জিনিসটা দেখা গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালরা অত্যন্ত বড়লোক হয়ে গেল এবং কোম্পানি লসে রান করলো। কোম্পানি 1,00,000 কোটি টাকা লস করেছিল, হ্যাঁ। এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনের যারা হেড অফিস তারা বলেছিল এটা কি করেছো, মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার, এটা তো মেনে নেওয়াই যাচ্ছে না। ওই জন্য এর প্রতিকার স্বরূপ আমরা এবার তোমাদেরকে, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি লোন চাইতে চলে গেছে লন্ডনে, বলেছে আমাদের দেখুন এই অবস্থা, কোম্পানি এতটা লস খেয়ে বসে রয়েছে, আমাদের লোন দিন। লোন চাইতে চলে গেছে। লোন চাইতে গিয়ে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লোন চাইতে গিয়ে তখন লন্ডন থেকে বলা হয়েছে যে না, আমরা তোমাদের লোন দেবো কিন্তু একটা শর্তে। তো আমরা আমাদের থেকে লোন চাইছো মানে আমাদের কথাই তোমাদের শুনতে হবে, ঠিক আছে? সুতরাং তখন থেকে কিন্তু ব্রিটিশার্সরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের মধ্যে ইন্টারফেয়ার করতে শুরু করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবলিক দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে? ব্রিটিশার্স মানে ব্রিটিশ গভর্নমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ গভর্নমেন্ট সমানভাবে একটা সিস্টেম চালু করলো। ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে আমাদের কাছ থেকে আপনারা লোন নিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু শুধু লোন তো দেবো না, তার এগেনস্টে ডিসিশন মেকিংও করতে দিতে হবে। সেই জন্য তারা কি করলো, তারা প্রথম একটা আইন তৈরি করলো ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই করাপশনকে কন্ট্রোল করবে। তার জন্য তারা একটা আইন তৈরি করলো, রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইনটা তৈরি করলো। এটার আউটকামটা কি? ইট ইজ দ্য আউটকাম অফ দ্য রিপোর্ট অফ দ্য কমিটি হেডেড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থ, ঠিক আছে? লর্ড নর্থ ব্রিটিশ প্রাইম মিনিস্টার তৎকালীন ছিলেন। উনি রেগুলেটিং অ্যাক্টটা চালু করলেন কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির করাপশনটাকে রোধ করার জন্য। সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন শুরু হলো, মানে কি, এখানে কেউ ব্রিটিশ গভর্নমেন্টের কথার বাইরে কথা বলবে না, ব্রিটিশ গভর্নমেন্ট যেভাবে চালাতে বলবে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সেন্ট্রালাইজেশনের উপর কিন্তু চলে আসবে। রবার্ট ক্লাইভ তখন বাংলার গভর্নর ছিল, তাকে রিপ্লেস করে এলেন কে? ওয়ারেন হ্যাস্টিং, যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন। মানে একটা এক্সট্রা ডেজিগনেশন অ্যাড করা হলো, ওয়ারেন হ্যাস্টিংস এর নামের সঙ্গে একটা এক্সট্রা ডেজিগনেশন অ্যাড করা হলো, সেটা হচ্ছে গভর্নর জেনারেল। আগে এই ডেজিগনেশনটার নাম কি ছিল? গভর্নর অফ বেঙ্গল। সেটা এখন কি হয়ে গেল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, হ্যাঁ, ওয়ারেন হ্যাস্টিংস হয়ে গেল। ওয়ারেন হ্যাস্টিংস ওয়াজ অ্যাসিস্টেড বাই, ওয়ারেন হ্যাস্টিংস একা কি হলো, ওয়ারেন হ্যাস্টিংস এর সঙ্গে আরো 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হলো। ওয়ারেন হ্যাস্টিংস এখানে থাকবেন এবং তাকে অ্যাসিস্ট করবে 4 জন এক্সিকিউটিভ কাউন্সিল, 4 জন মেম্বার্স, ঠিক আছে? এই নতুন স্ট্রাকচারটা এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে করা হলো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিউ পয়েন্ট থেকে। বম্বে এবং ম্যাড্রাস প্রেসিডেন্সি ক্যালকাটা প্রেসিডেন্সি থেকে সাবঅর্ডিনেট হয়ে গেল। মানে কি, আগে 3টে প্রেসিডেন্সি ছিল, ঠিক আছে? একটা হচ্ছে ক্যালকাটা প্রেসিডেন্সি, একটা হচ্ছে ম্যাড্রাস প্রেসিডেন্সি, একটা হচ্ছে বম্বে প্রেসিডেন্সি। এবার কি হলো, দেখা গেল রেগুলেটিং অ্যাক্টের ফলে ক্যালকাটা প্রেসিডেন্সি সব থেকে র্যাঙ্ক 1 হয়ে গেল। ক্যালকাটা প্রেসিডেন্সির তলায় ম্যাড্রাস এবং বম্বে প্রেসিডেন্সি চলে এলো, র্যাঙ্ক 2 হয়ে গেল। ক্যালকাটা প্রেসিডেন্সি সবার উপরে চলে গেল, এরা ক্যালকাটা প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট হয়ে গেল, ঠিক আছে? ক্যালকাটা প্রেসিডেন্সি থেকেই এদেরকে কন্ট্রোল করতে শুরু করলো। প্রহিবিটেড প্রাইভেট সার্ভিসেস এন্ড ব্রাইবারি অফ দ্য কোম্পানি অফিসিয়ালস, মানে কি, যেটা বললাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষতিটা কি হয়েছিল, তারা লস কেন খেয়েছিল? ব্রাইবের জন্য, ঠিক আছে? এই ব্রাইবারিটাকে প্রহিবিট করলো, প্রাইভেট সার্ভিস করা যাবে না এবং কোনো রকম ব্রাইবারি কোম্পানি অফিসিয়ালসরা নিতে পারবে না, যাতে আর ফার্দার লস না খায় আর কি।
এই পর্যায়ে আরেকটা কি করা হলো, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো ক্যালকাটায় 1774। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এস্টাবলিশড সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ইন 1774। সুপ্রিম কোর্টে তখন কম্পোজিশনটা কি নাম ছিল, একজন চিফ জাস্টিস এবং 3জন জাজেস। আরেকবার বলছি, ইম্পর্টেন্ট, এস্টাবলিশ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা 1774 এ কম্পোজিশন কি ছিল, একজন চিফ জাস্টিস এবং 3জন জাজেস। কোর্ট অফ ডিরেক্টরস, যারা রেভিনিউ, সিভিল, মিলিটারি কন্ট্রোল করতো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ারটাকে এরা বাড়িয়ে দিল। কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ মেনলি কি ছিল, তিনটে। এই কাজগুলো মনে রাখতে হবে, পরবর্তীকালে কিন্তু কাজগুলো ভাগ হয়ে যায়। 1773 রেগুলেটিং অ্যাক্ট কি আছে, রেভিনিউ, সিভিল এবং মিলিটারি আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্টের আরেকটা নাম হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। কোয়েশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস মেন্স এর কোনো একটা পেপারে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের একটা নাম কি, অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ঠিক আছে, ডিফেক্টস কি কি এখানে, ডিফেক্টস গুলো এই যে আগের যে 1773 যে ডিফেক্টস গুলো সেগুলো এখানে কারেক্ট করা হয়েছিল। ঠিক আছে, এবং এখানে আগে কি ছিল, 1773 তে কমার্শিয়াল ফাংশন এবং পলিটিক্যাল ফাংশন একটা জায়গায় আবদ্ধ ছিল, সেটা এখন ভাগ হয়ে গেল। ঠিক আছে, কমার্শিয়াল পলিটিক্যাল ফাংশন ভাগ হয়ে গেল। কোর্ট অফ ডিরেক্টরসরা কমার্শিয়াল ফাংশনস থেকে দেখতো, আর বোর্ড অফ কন্ট্রোলরা পলিটিক্যাল ফাংশনস থেকে দেখতো। মানে কি ম্যাডাম, পূর্তবন্দি বলছিলাম, হ্যাঁ, একটু ওই হোয়াইট বোর্ডের পার্সেন্টেজটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে অনেক কোশ্চেন কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, একটু পার্সেন্টেজটা এই যে নিচে থেকে পার্সেন্টেজটা যদি কমিয়ে দেন, 140 হয়ে গেছে। হ্যাঁ, এটা আর ঠিক একটু, আছে। না আরো আরো কমবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পিটস ইন্ডিয়া অ্যাক্টকে কি বলা হয়, রেগুলেটিং অ্যাক্টে যেই সমস্যাগুলো ছিল সেগুলো পিটস ইন্ডিয়া অ্যাক্টে সলিউশন করা হলো। রেগুলেটিং অ্যাক্টের প্রথম সমস্যা কি ছিল, একটা দায়িত্ব অনেক জনের উপর ছিল, মানে কমার্শিয়াল ফাংশনস, পলিটিক্যাল ফাংশনস সবকিছু কোর্ট অফ ডাইরেক্টরস দেখতো। সেটা এখন ভাগ করে দেওয়া হলো। এখন কমার্শিয়াল ফাংশনস করবে কোর্ট ডিরেক্টরস, আর পলিটিক্যাল ফাংশনস করবে বোর্ড অফ কন্ট্রোল। দুটো আলাদা ডিভিশন হয়ে গেল। এখন কোর্ট অফ ডিরেক্টরসরা করবে শুধু কমার্শিয়াল ফাংশন, এবং বোর্ড অফ কন্ট্রোলরা করবে পলিটিক্যাল ফাংশন। এটা একটা খুঁত ছিল 1773 তে, সেটা রিভাইজ করা হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। এখানে কি করা হলো, রেগুলেটিং অ্যাক্ট এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট একটা, এই যে দুটো রেগুলেটিং অ্যাক্ট এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট আলাদা আলাদা করে দুটো যে তৈরি হলো, সেটা একটা ইউনিটে ট্রান্সফার করে দেওয়া হলো চার্টার অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্টের যা যা ফিচার এবং পিটস ইন্ডিয়া অ্যাক্টের যা যা ফিচার সবকিছু একটা জায়গায় ইনক্লুড করে দেওয়া হলো। ঠিক আছে, এবং বোর্ড অফ কন্ট্রোলদের স্যালারি ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হলো। ইন্ডিয়ান ভারতীয় রাজকোষ থেকে বোর্ড অফ কন্ট্রোলের যারা অফিসিয়ালস আছে তাদের স্যালারি ভারতীয় রাজকোষ থেকেই ডিডাক্ট করা হলো। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, চার্টার অ্যাক্ট 1830। এখানে দুটো জিনিস মানে মনে রাখতে হবে, কোয়েশ্চেন আসে বিসিএস অনেকবার। টি এবং ট্রেড উইথ চায়না, টি এবং ট্রেড উইথ চায়না ছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি আর কোথাও থাকতো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে মনোপলি ট্রেড করতো। ঠিক আছে, লন্ডন থেকে অন্য কোনো কোম্পানিকে অ্যালাউ করা হতো না। কিন্তু 1813 কি করা হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটু সাহেস্তা মতো করার জন্যই অন্যান্য কোম্পানিকে ওয়েলকাম জানানো হলো, এবং তাদের আর মনোপলি থাকলো না কোনো ট্রেডের উপর, এক্সেপ্ট দুটো এক্সেপশন আছে। কোন কোন ট্রেডের উপর তাদের মনোপলি তখনও থাকলো, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ট্রেড উইথ চায়না। এই দুটো পোর্শন বাদ দিয়ে কোথাও আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ভাবে ট্রেড করতে পারলো না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পয়েন্ট অফ ভিউ। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খ্রিস্টান মিশনারিজরা এই সময় এলো। ঠিক আছে, তাদেরকে কি বলা হতো, ইভ্যাঙ্গেলিক্যালস। ঠিক আছে, খ্রিস্টান মিশনারিজরা, এই যে আমাদের কলকাতায় এত খ্রিস্টান মিশনারি স্কুল, তাই তো, সেগুলো মোটামুটি এই 1813 থেকেই ফাউন্ডেশন হয়েছে। অল্প অল্প করে ছোট ছোট করে সব খ্রিস্টান মিশনারিজরা 1813 সালে আসতে শুরু করলো। ঠিক আছে, লোকাল অটোনমাস বডিজ এম্পাওয়ার টু লেভি ট্যাক্স, মানে কি, লোকাল গভর্নমেন্টকে ট্যাক্সের এম্পাওয়ারমেন্ট দেওয়া হলো। লোকাল গভর্নমেন্টরা ট্যাক্সের
অ্যাক্সেস পাবে। তারপরে হচ্ছে চার্টার অ্যাক্ট 1833, ঠিক আছে? চার্টার অ্যাক্ট 1833 তে কি হলো? ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনের একদম ফাইনাল স্টেপ। মানে কি? সেন্ট্রালাইজেশন শুরু হয়েছিল প্রথমে কি একদমই সেন্ট্রালাইজেশন ছিল না, করাপশন হতো, তাই তো? প্রত্যেকটা ইস্ট ইন্ডিয়া অফিসিয়ালস করাপ্ট হয়ে গেছিল, যেটা শুরু থেকে শুরু করলাম। এখন কি তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, তাদেরকে ডিসিপ্লিন করতে হবে। সেই জন্য 1773 তে একটুখানি কেন্দ্রীভূত ক্ষমতা করা হলো। তারপরে 1813 এ সেই কেন্দ্রীকরণটা আরেকটু বাড়লো, ঠিক আছে? তারপর 1833 তে সেই কেন্দ্রীকরণটা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেল, ঠিক আছে? সব ক্ষমতা কার হাতে থাকলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাতে থাকলো। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেল 1813 এই সরি 1833 তে, ঠিক আছে? ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ রিপ্লেসড বাই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মানে যাকে আমরা গভর্নর জেনারেল বলে এতদিন ডাকতাম, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে ডাকতাম, কেননা বেঙ্গল প্রেসিডেন্সি যে বললাম না, বেঙ্গল প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সি থেকে বড় হয়ে গেল, ঠিক আছে? সেই জন্য কি গভর্নর জেনারেল অফ বেঙ্গলই বলা হতো, ঠিক আছে? এবং যাকে আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলতাম, তার নাম এখন পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? তার নাম পরিবর্তিত হয়ে এখন হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? এখানে কিন্তু পোস্টের ডেজিগনেশনের চেঞ্জ হলো, হ্যাঁ, আবারও চেঞ্জ হলো। প্রথম চেঞ্জটা কখন হয়েছিল? গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা হয়েছিল 1773 তে। তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কখন হলো? সেটা হচ্ছে 1833 তে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। দ্য সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার্স অফ দ্য এন্টায়ার নেশন গিভেন টু লর্ড বেন্টিং। আমাদের দেশের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, এখানেই সেটা বলা হয়েছে, লর্ড বেন্টিং হচ্ছে দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ন্যাশনাল এমব্লেম প্রথমবার ইউজ করা হলো। গভর্নরের পাওয়ার্স বম্বে এন্ড চেন্নাইয়ের থেকে কেড়ে নেওয়া হলো একদম, ঠিক আছে? বম্বে আর চেন্নাইকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হলো। 1833 তে যেগুলোকে লস বলতো, সেগুলো এখন 1833 এর পর নতুন একটা টার্ম তৈরি করা হলো, রেগুলেশনস, ঠিক আছে? এবং এগুলো 1833 আগে এগুলোকে রেগুলেশনস বলা হতো, এখন সেটা একটা নতুন নাম হলো অ্যাক্টস, ঠিক আছে? এই যে এই সময়গুলোতে যেগুলোকে রেগুলেশনস বলা হতো, সেগুলো এর পর থেকে পরবর্তীকালে বলা হলো অ্যাক্টস, ঠিক আছে? নতুন নাম কয়েন হলো। এন্টায়ার মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ডেড। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি একদম শেষ হয়ে গেল, ঠিক আছে? জাস্ট ওই টি অ্যান্ড ট্রেড উইথ চায়না যেটা ছিল 1813 সালে, টি অ্যান্ড ট্রেড উইথ চায়না, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানে এখন আর চায়না ট্রেড কিছুই দাঁড়াতে নেই। পুরোপুরি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি কবে শেষ হলো? 1833 তে, ঠিক আছে? আইডিয়া ফর ওপেন কম্পিটিশন ইন সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস থ্রু দিস অ্যাক্ট ফর দ্য ফার্স্ট টাইম। আমরা যদি সিভিল সার্ভিসের ইতিহাসটা দেখি, সিভিল সার্ভিস প্রথমবার শুরু হলো কিন্তু 1833 থেকে। তারপরে আসছি চার্টার অ্যাক্ট 1853 তে। 1853 তে কি? লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য গভর্নর জেনারেল অফ কাউন্সিল ওয়ার সেপারেটেড। মানে কি? আমরা জানি সরকারের তিনটে স্টেপ আছে, এটা জানা আছে তো? সরকারের তিনটে স্টেপ, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি। মানে থ্রি অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, তাই তো? এবার লেজিসলেচার আর এক্সিকিউটিভ ফাংশনটা কিন্তু সেপারেট করা হলো প্রথম 1853 তে। তার আগে অব্দি লেজিসলেচার এক্সিকিউটিভ একইভাবে দেখা হতো। 6টা মেম্বার তৈরি করা হলো গভর্নর জেনারেল কাউন্সিলের 1853 তে। 6টা মেম্বার তৈরি করা হলো, ঠিক আছে? এই হাইলাইটেড পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট। ম্যাকিউলে বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি সিভিল সার্ভিস 1854 এ শুরু করলেন। 1854 এ উনি সিভিল সার্ভিস শুরু করলেন। রেলওয়ে ইন্ট্রোডাকশন হয়েছিল কবে? 1853 তে। তার এক বছর পরে সিভিল সার্ভিস শুরু হলো 1854 এ। কার হাত ধরে? না, ম্যাকিউলে ভদ্রলোকের হাত ধরে, ঠিক আছে? 4 মেম্বার আউট অফ 6 were appointed from provincial government of Calcutta, বোম্বে, চেন্নাই এন্ড আগ্রা, ঠিক আছে? 6 জনের মধ্যে ক্যালকাটা, বোম্বে, চেন্নাই, আগ্রা থেকে 4 জন মেম্বারকে ইনক্লুড করা হলো 1853 তে। তার মানে কি? আমাদের
ইন্ডিয়ান রিজিয়ন গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে? ইন্ডিয়ান রিজিয়ন গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ক্যালকাটা, বোম্বে, আগ্রা এগুলো কিন্তু জায়গা পাচ্ছে। মানে এগুলো জায়গা হিসেবে মনে রাখতে হবে না, কিন্তু এটুকু মনে রাখতে হবে যে 1850 তে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশনটা বাড়ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ঠিক আছে? এটার আরেকটা নাম কি? অ্যাক্ট অফ গুড গভর্নেন্স। এরা কি করলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে কমপ্লিটলি ধ্বংস করে দিল। এবং 1858 এর আগে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ব্রিটিশার্সরা যখনই যা আইন বানাচ্ছে, এগুলো আর কিছুই না, ব্রিটিশার্সদের আইন তো। ব্রিটিশার্সরা এই আইনগুলোতে কোনো ইম্পর্টেন্ট ঘটনাকে কেন্দ্র করে তারপরে আইনগুলোকে বানায়। এখানে কি 1858 এর অ্যাক্ট অফ গুড গভর্নেন্স আইন আসার আগে একটা বিরাট বড় হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছিল। সেটা কি? 1857 এর সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি নড়ে গেছিল, পুরোপুরি হিলে গেছিল, একটা আর্থকোয়েক। এই সিপাহী বিদ্রোহের যে লসেস তারা হয়েছিল, তখন সিপাহী বিদ্রোহের পরেই আর কি তারা আর কি ইন্ডিয়া থেকে মোটামুটি টাটা বাই বাই হয়ে যেত। সেটা যাতে না হতে হয়, লন্ডন থেকে পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট পুরোপুরি নিজের কবলে নিয়ে নিল। এতদিন কি ছিল? এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ গভর্নমেন্ট একটা সমান জায়গা থেকে ব্যাপারটাকে ডিল করছিল, দুজনে মিলে একটা ইকুয়াল ফুটিং দেখছিল, ঠিক আছে? যেই সিপাহী বিদ্রোহ হলো, সিপাহী মিউটিনি, ওরা যেটা ভাবে বলে, আমরা বলি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ওরা বলে সিপাহী মিউটিনি, ঠিক আছে? সিপাহী মিউটিনি পরেই কি হলো? ব্রিটিশ গভর্নমেন্ট ওপরে চলে এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবঅর্ডিনেট হয়ে গেল, ঠিক আছে? এই চেঞ্জেসটা হলো। এবং এই চেঞ্জেসটা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অ্যাক্ট অফ গুড গভর্নেন্স। অ্যাক্ট অফ গুড গভর্নেন্স নামটা শুনেই বুঝতে পারছো, তারা ঠিক করেছিল যে এবার থেকে ভালো করে সুশাসনে ভারতবর্ষকে ঘিরে দেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সুশাসনটা করতে পারেনি, তারা যে করাপ্ট ছিল, তাদের অফিসিয়ালরা যে করাপ্ট ছিল, সেই ব্যাপারটাকে এবার তাড়িয়ে দিতে হবে, পুরো ভারতবর্ষকে একটা সুশাসনে উঠতে হবে, নয়তো এরকম সিপাহী বিদ্রোহের মতো আন্দোলন পরবর্তীকালে আবার হতে পারে। সেই জন্য কি অ্যাক্ট অফ গুড গভর্নেন্স চালু হলো। ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিলাম। এরা কি করলো? কমপ্লিটলি এন্ডেড দ্য মনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ক্রাউন স্টার্টেড টু ফাংশন। ব্রিটিশ ক্রাউন পুরোপুরি ভাবে ঢুকে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম শেষ হয়ে গেল। এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে তার ডেজিগনেশন আবারও চেঞ্জ করতে হলো। আমরা যেই গভর্নর অফ জেনারেল অফ ইন্ডিয়া 1833 যাকে লর্ড বেন্টিং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল, সেই ডেজিগনেশনটা আবার চেঞ্জ হলো। চেঞ্জ হয়ে কি হলো? ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে? তা সে ভাইসরয় অফ ইন্ডিয়া কি? রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া। ব্রিটিশ ক্রাউন একদম ডিরেক্টলি কুইন, ইংল্যান্ডের রানী, তাকে রিপোর্ট করতে হতো ভাইসরয়কে, যেটা কিনা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে করতে হতো না। ভাইসরয় এমন একজন ব্যক্তি যাকে ডিরেক্টলি কুইনের থেকে নিয়ে তাকে রিপোর্ট করতে হতো, ঠিক আছে? এবং অফিস অফ সেক্রেটারি অফ স্টেটস ডুয়াল গভর্নমেন্ট হতো, কোর্ট অফ ডিরেক্টরস এন্ড বোর্ড অফ কন্ট্রোল এন্ডেড, ঠিক আছে? এই যে কোর্ট অফ ডিরেক্টরস, বোর্ড অফ কন্ট্রোলের যে ব্যাপারগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। হ্যাঁ। এবং একটা 15 মেম্বার কাউন্সিল তৈরি হলো, যেখানে সেক্রেটারি অফ স্টেট বলে একজন ব্যক্তি, উনি ভাইসরয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঠিক আছে? ভাইসরয় রিপোর্ট করবে সেক্রেটারি অফ স্টেটকে, আর ভাইসরয়ের আন্ডারে থাকবে ভাইসরয়ের নিচে কারা কাজ করবে? 15 জন মেম্বার, ঠিক আছে? এটা হলো স্ট্রাকচার। নতুন 1858 গভর্নমেন্টের স্ট্রাকচারটা কি হলো? ভাইসরয়ের নিচে কাজ করবে 15 জন মেম্বার, ভাইসরয় রিপোর্ট করবে সেক্রেটারি অফ স্টেটকে, ঠিক আছে? সেই প্যাটার্নটাই এখানে বলা হয়েছে। এরপরে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, 1892। আজকে আমরা, টাইম যেহেতু প্রায় শেষের দিকে, আজকে আমরা মোটামুটি এই 1869 এখানে এই অবধি করবো। এই অবধি করবো, 1909 এর আগে অবধি করবো, ঠিক আছে? 1909 থেকে পরের দিন করবো। 1861 কি বলছে? এইবার এই যে কাউন্সিল অ্যাক্ট গুলোর মেন বৈশিষ্ট্য বলে দিই।
এখানে ইন্ডিয়ানদেরকে ক্রমশ ইনক্লুড করা হয়েছে। ব্রিটিশার্সরা ক্রমশ ইন্ডিয়ানদের স্বাধীনতা আন্দোলনের জোরটা বাড়ছে এবং ইন্ডিয়ানদেরকে ইনক্লুড করা হচ্ছে। হ্যাঁ, ইনক্লুড করার জন্য কি করা হলো? লর্ড ক্যানিং, এই যে দেখুন প্রথমে যে wanted to minimize the discontent of the Indians after 1857 revolt through targeted reforms based Councils Act of 1892 1909। তিনটে কাউন্সিলস অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ানদের যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটাকে উপশম করার চেষ্টা হলো। ঠিক আছে, পয়েন্ট এ। পয়েন্ট বি, ল্যান্ডমার্ক অফ দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ানরা অনেক বেশি করে গুরুত্ব পেতে শুরু করলো। লর্ড ক্যানিং ৩ জন মেম্বারকে নমিনেট করলো এবং ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড, মানে কি আগে ক্ষমতার কেন্দ্রীভূত হচ্ছিল, এবার ক্রমশ ডিসেন্ট্রালাইজ হচ্ছে, ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই ডিসেন্ট্রালাইজেশনটা শুরু হলো এই পর্যায়ে থেকে ফার্স্ট। ঠিক আছে, বম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রেসিডেন্সি আবার ফিরিয়ে আনা হলো। ঠিক আছে, নিউ লেজিসলেটিভ কাউন্সিল শুরু হলো কোথায় কোথায়? বেঙ্গলে, এনডব্লিউএফপি তে, আর পাঞ্জাবে। ঠিক আছে, তো এই তিনটে থেকে কোয়েশ্চেন আসে ইম্পর্টেন্ট। কোথায় কোথায়? বেঙ্গল 1862, এনডব্লিউএফপি 1866, আর পাঞ্জাব 1867। পোর্টফোলিও সিস্টেম আবিষ্কার করা হলো। ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের পোর্টফোলিও আলাদা আলাদা করা হলো। এই যে আমরা জানি না বিভিন্ন দপ্তর সেপারেট হয়েছে, এই সেপারেট দপ্তরের কনসেপ্টটা ফার্স্ট শুরু হয় 1861 থেকে থ্রু পোর্টফোলিও সিস্টেম। এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ার্ড ভাইসরয় টু ইস্যু অর্ডিন্যান্সেস। এই যে অর্ডিন্যান্স পাওয়ার, গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার আছে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার আছে। অর্ডিন্যান্স পাওয়ার প্রথমবার কখন শুরু হয়? 1861-এ। এটা মাথায় রাখতে হবে, এই অর্ডিন্যান্স পাওয়ার ফার্স্ট শুরু হয় 1861-এ। তারপর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। বাজেট প্রথমবার 1892 তে আবিষ্কার হয়। ঠিক আছে, অর্ডিন্যান্স আবিষ্কার হয় 1861-এ, বাজেট আবিষ্কার হয় 1892 তে। তারপর ইনক্রিজ দ্য নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার্স বোথ ইন সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, নন অফিসিয়াল মেম্বার মানে ইন্ডিয়ানরা, নন অফিসিয়াল যারা, ঠিক আছে, ইন্ডিয়ানদের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই যে ভাইসরয় 15টা মেম্বার কাউন্সিল, ঠিক আছে, এরা বেঙ্গল চেম্বার অফ কমার্সে পার্টিসিপেট করে এবং ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ট্রেড অ্যাসোসিয়েশন, জমিদার, ঠিক আছে, ইউনিভার্সিটিস, এরা সবাই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে পার্টিসিপেট করে। মানে এই যে দুটো আইন তৈরি করার বডি থাকতো, একটা হচ্ছে প্রভিন্সে, একটা হচ্ছে সেন্ট্রালে। সেন্ট্রালে কারা ইলেক্ট করতো? বেঙ্গল চেম্বার অফ কমার্স। ঠিক আছে, আর প্রভিন্সে কারা ইলেক্ট করতো? চারটে, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ট্রেড এবং জমিদার, ইউনিভার্সিটি। এই 5জন প্রভিন্সে ইলেকশন করতো। প্রভিন্সের ইলেকশনে এই 5জনকে ইনভলভ করা হলো, আর সেন্ট্রালের ইলেকশনে বেঙ্গল চেম্বার অফ কমার্সকে ইনক্লুড করা হলো। ঠিক আছে, এরপরে কাউন্সিল একটা শেষ করে দিই পুরোটা, তাহলে একটা লিঙ্ক থাকবে। 1909 লাস্ট কাউন্সিল অ্যাক্ট, অলসো নোন অ্যাজ, খুব ইম্পর্টেন্ট এটা, হিস্ট্রির কোয়েশ্চেন, পলিটির কোয়েশ্চেন, এসএসসি, রেল, ব্যাংক, ডাব্লিউবিসি সব জায়গায় কোয়েশ্চেন এসছে 1909। এখান থেকে একটু মন দিয়ে প্লিজ সবাই শুনুন। শিলিগুড়ি অ্যাটলিস্ট শোনার চেষ্টা করুন, নিজেরা কথা বলবেন না। 1909 মরলেম ইন্টু রিফর্মস। ঠিক আছে, এখানে কি হয়েছিল? সাইজটা ইনক্রিজ করা হয়েছিল, 16 থেকে 60 তৈরি করা হয়েছিল মেম্বারদের। ঠিক আছে, কোনো ইউনিফর্ম রিপ্রেজেন্টেশন ছিল না। ঠিক আছে, প্রভিন্সের ক্ষেত্রে কোনো নাম্বার স্পেসিফাই ছিল না, সেন্ট্রালের ক্ষেত্রে 16 থেকে 60 বৃদ্ধি করা হয়েছিল। ঠিক আছে, এবং এই যে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, রিজলিউশন অন বাজেট, এগুলো আমরা কিন্তু মডার্ন পার্লামেন্টে দেখে থাকি। সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন গুলো পার্লামেন্টে এক ধরনের কোয়েশ্চেন করা হয়, সেটা প্রথম চালু হয়েছিল 1909-এ। এসপি সিনহা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে, প্রথম ইন্ডিয়ান ল মেম্বার হয় ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এসপি সিনহা ফার্স্ট ল মেম্বার অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল 1909। কমিউনালিজমকে প্রথমবার লিগালাইজ করা হলো কেন? মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট তৈরি করা হলো, ওই জন্য 1900 মরলেম ইন্টু রিফর্মকে সেপারেট ইলেক্টোরেটের মানে ফাদার অফ কমিউনালিজম বলা হয়। ঠিক আছে, কাকে? লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনালিজম বলা হয়। সেপারেট ইলেক্টোরেট মুসলিমদের জন্য তৈরি করা হলো। কোন কোন জায়গায়? প্রেসিডেন্সিতে, চেম্বার অফ কমার্সে, ইউনিভার্সিটি, জমিদারদের ইলেকশনের ক্ষেত্রে সব জায়গায় মুসলিমদের জন্য সেপারেট সিট তৈরি করা হলো। সেই জন্য কমিউনালিজম এই সময় 1909-এ সব থেকে পিকে পৌঁছলো। এবার একটা প্রশ্ন আছে, 1909 দিয়ে আজকে আমি এন্ড করলাম, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে 1909-এ কমিউনালিজমের বৃদ্ধির কারণটা কি হতে পারে? আপনাদের কি মনে হয়?
কমিউনালিজমে হঠাৎ সেপারেট ইলেকটোরেট কেন দেখা গেল? তার কারণ হচ্ছে সিম্পল কারণ 1906 এ মুসলিম লীগের উদ্বোধন। 1906 সালে মুসলিম লীগ স্থাপন করা হয় এবং ভারতের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেইজন্য 1909 এ কিন্তু কমিউনালিজমের দিকে টার্ন নিল। ঠিক আছে? আজকে এই অবধি থাকবে। এরপরে যেই পার্টটা আছে 1980 কিন্তু একজন মোস্ট ইম্পোর্টেন্ট ব্যক্তি, কথা আমি ১ মিনিটে বলে নিচ্ছি। সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। উনার এন্ট্রি কিন্তু এরপর থেকেই হয়। মহাত্মা গান্ধী আমাদের ইন্ডিয়াতে আসে কত সালে? 1915 এ। কত তারিখে? 8 জানুয়ারি। সেদিনকে আমরা কি, সরি 9 জানুয়ারি। 9 জানুয়ারি আমরা কিভাবে সেলিব্রেট করি? এনআরআই ডে হিসেবে বলা হয়। কেন? না উনি তখন বিদেশ থেকে এখানে এসেছিলেন 1915 এ। তো 1915 সালে আসার পর উনি আপ টু 19 সাল অব্দি যা কেরামতি দেখিয়েছেন, রাজনৈতিক যা ডেভেলপমেন্ট ঘটিয়েছেন, তার ফলে কিন্তু ব্রিটিশ শাসন কিন্তু একদম একদম প্রচন্ড জোরে একটা বাড়ি খেয়েছিল এবং যার প্রতিফলন কোথায় হয়েছিল? তাদের সংবিধানে। ঠিক আছে? এবং 1919 সালের সংবিধান থেকে আমরা কিন্তু নেক্সট ডে স্টার্ট করব। ঠিক আছে? আজকে এই অবধি থাকলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমরা নেক্সট দিন স্টার্ট করব। ততক্ষণ অবধি 1909 অবধি আপনারা একটু রিভাইজ করবেন। কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে ইউটিউব ভিডিও দেখে আমাকে প্লিজ নোটিফাই করবেন। ঠিক আছে? আর এখনো যদি কিছু থাকে প্লিজ একটু বলে নিন। এখন সবে 1:29 বাজে, এখনো 1 মিনিট বাকি, 1:30 বাজে। কারো কোনো ডাউট থাকলে প্লিজ বলুন। আমি জানি এখানে প্রচুর ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো পড়তে হবে। কিন্তু তার আগেই যেটা ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে। কারো কোনো ডাউট থাকলে, বোঝার অ্যাঙ্গেল থেকে কোনো ডাউট থাকলে প্লিজ একটু ক্লারিফাই করুন। একবার গো থ্রু করুন পুরোটা। প্রচুর জাঙ্ক অফ ইনফরমেশন। এখান থেকে আপনাকে কোয়েশ্চেন পেপার পড়ে একটু দেখে নিতে হবে। এক লাইন কোয়েশ্চেনই আসবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বেশি কোয়েশ্চেন আসে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক লাইন কোয়েশ্চেনই আসবে। কিন্তু ব্যাপারটা স্টোরি টেলিং এর মাধ্যমে জেনে রাখলে আমাদের যেকোনো অ্যান্সার করতে সুবিধা হবে। ওই জন্যই এতগুলো কথা বলা। কারো কোনো ডাউট থাকলে ইউটিউব ক্লাসটা একটু ভিউ করবেন, করে বলবেন। আর কারো কোনো ডাউট আছে? শিলিগুড়ি কোনো ডাউট আছে? ওরা বলতে পারছে। নেই। কল্যাণী কোনো ডাউট আছে? নেই বোধহয়। আসানসোল? নেই। পূর্ত ভবন কোনো ডাউট আছে? নেই। মালদা কোনো ডাউট আছে? একটু বলুন তাহলে। ম্যাম পটারিটা কি? পটারি হচ্ছে ওই কলসি, আসবাবপত্র। মানে আমাদের যেমন রান্নাঘরে হাঁড়ি কড়াই, এখন মডার্ন তো অনেক কিছুই থাকে না, হাঁড়ি কড়াই, বাটি, বড় বাটি, ছোট বাটি, মেজো বাটি, তখন অত কিছু ছিল না। শুধু পটারি, কলসি, ওর মধ্যেই রান্না করা হতো, স্টোর করা হতো, মানে একটু পূর্ণ ধরনের কড়াই বলা যেতে পারে। ওই ওই পটারি এবং নিওলিথিক সাইড থেকে পরবর্তীকালে চ্যালকোলিথিক সাইড পেরিয়ে যখন আর্লি হারাপ্পা আসে এবং ম্যাচিওর হারাপ্পা আসে, পটারির লুকে অনেকগুলো চেঞ্জেস আসে। একদম শুরুতে একদম বেসিক ছিল, কালো কালো টাইপের, বাজে দেখতে। ঠিক আছে? অতটা মানে কারুকার্য সম্পন্ন ছিল না। তারপরে যখন ম্যাচিওর হারাপ্পা এলো, তখন পটারির গায়ে বিভিন্ন রকম শিল্পকলা, কারুকার্য এবং মানে খুব ইন্টেন্স আর্কিটেকচার দেখা গেল। ঠিক আছে? আর কারো কোনো ডাউট আছে? পটারি মানে কলসি আর কি, কলসির গায়ে কাজ করা হতো। আর হর্স গ্রাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু জোরে। হর্স গ্রাম। ও হর্সগ্রাম, হর্সগ্রাম হচ্ছে এক ধরনের ছোলা। মানে এক্সাক্ট বলাটা একটু কঠিন হতো। এই মানে ছোলা, গ্রাম মানে ছোলা, মানে ছোট টাইপের, মানে একটু অনুন্নত বীজের ছোলা আর কি। আর কারো কোনো ডাউট থাকলে একটু বলুন।
করছি, আর কারোর কাছে কোনো ডাউট? তাহলে আজকে আমরা এন্ড করছি ক্লাসটা। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং। Thank you, নেক্সট ma'am. ডে, হ্যাঁ নেক্সট ডে প্লিজ কোনো ডাউট থাকলে জানাবে এবং গো থ্রু দ্য চ্যাপ্টার্স ওয়ান্স अगेन। থ্যাংক ইউ অল।